Hello everyone, welcome back to my channel Concept of Physics in Bengali. আজকে নিট 2026 এক্সাম শেষ হলো আর আমি জানি তোমরা সবাই ফিজিক্স পেপারের অ্যান্সার কি আর সলিউশনের জন্য ইগারলি ওয়েট করছো। তাই একদম দেরি না করে আজকে আমরা ফিজিক্সের 20টা প্রশ্ন ঝটফট সলভ করে ফেলবো। তো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস ড্রাইভ রাইট ইনটু দ্য স্ক্রিন। আজ আমাদের ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখি। এখানে করেসপন্ডিং একটা গ্রাফও কোশ্চেনে দেওয়া রয়েছে। এখানে বলেছে দি ফলোয়িং প্লটস শো ভেরিয়েশন অফ ভেলোসিটি ভি উইথ টাইম টি অফ এ বল থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড অ্যান্ড ফলিং ব্যাক, হুইচ অফ দ্য ফলোয়িং প্লটস ইজ অর আর কারেক্ট। তো এখানে বলেছে কি একটা বলকে আপওয়ার্ড ভার্টিক্যাল ডিরেকশনে উপরের দিকে থ্রো করা হয়েছে, একটা বলকে উপরের দিকে ছোঁড়া হয়েছে এবং তার ভিটি গ্রাফ এখানে দিয়েছে। তো আমাদের এখানে চুজ করতে হবে যে কোন ভিটি গ্রাফটা হচ্ছে কারেক্ট। তোমরা দেখো যে একটা বলকে যদি আমরা উপরের দিকে ছুঁড়ি তো তার রেক্টিলিনিয়ার মোশনের ইকুয়েশন কি হয়, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। ঠিক আছে, ভি আপওয়ার্ড, তো ভিকে আমরা পজিটিভ ধরছি। গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন স্মল জি ডাউনওয়ার্ড, তো স্মল জি নেগেটিভ, তো ইকুয়েশন হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। এখন ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি একে যদি আমরা সাজিয়ে নিই তাহলে দেখো আমরা এরকম ইকুয়েশন পাই, ভি ইকুয়ালস টু মাইনাস জিটি প্লাস ইউ। ঠিক আছে, এই ইকুয়েশনটা কেমন ইকুয়েশনটা, এটা ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এই ফর্মে রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে স্লোপ গ্রাফটার যে স্লোপ গ্রাফটা অবশ্যই স্ট্রেট লাইন গ্রাফ হবে, তাহলে অপশান ই তো এমনি ইনকারেক্ট হয়ে যাচ্ছে। অপশান ইতে আমরা দেখতে পাচ্ছি যে একটা কার্ভ দেওয়া আছে, স্ট্রেট লাইন দেওয়া নেই। তো ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এর সঙ্গে যদি কম্পেয়ার করি এই ইকুয়েশনটাকে, ভি ইকুয়ালস টু মাইনাস জিটি প্লাস ইউ, স্লোপ দেখা যাচ্ছে নেগেটিভ এবং ওয়াই ইন্টারসেপ্ট দেখা যাচ্ছে দেখো পজিটিভ প্লাস ইউ। তাহলে নেগেটিভ স্লোপ এবং ওয়াই ইন্টারসেপ্টটা পজিটিভ কোন অপশনে রয়েছে তোমরা দেখো, এটা কিন্তু রয়েছে অপশান সিতে। অপশান সিতে এই জিনিসটা রয়েছে, সরি মানে সি গ্রাফেতে এটা রয়েছে। ঠিক আছে, স্লোপটা নেগেটিভ এবং ওয়াই ইন্টারসেপ্ট হচ্ছে পজিটিভ। এবার আমরা যদি অপশানগুলোর মধ্যে দেখি, অপশান 4-এ দেখো এটি বলা আছে যে সি অনলি, তাহলে এটির সঠিক অ্যান্সার হবে অপশান 4 অর্থাৎ প্লট সি। এবার আমরা আসবো নেক্সট কোশ্চেনে। কি বলেছে আমরা একটু কোশ্চেনটা পড়ে নিই। ফর এ মেটাল অফ ওয়ার্ক ফাংশন 6.6 ইলেকট্রন ভোল্ট, হুইচ অফ দি ফলোয়িং ওয়েভলেন্থস অফ ইনসিডেন্ট রেডিয়েশন ডাজ নট গিভ রাইজ টু দি ফটোইলেকট্রিক এফেক্ট। প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু বলে দেওয়া আছে এখানে এবং 4টে ওয়েভলেন্থের ভ্যালু এখানে বলা আছে। তাহলে এই প্রশ্নটি এসেছে কোথায় থেকে? এই প্রশ্নটি এসেছে আমাদের ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে। তো ফটো ইলেকট্রিক এফেক্ট আমরা কি জানি, কোনো মেটালের ওপরে যখন লাইট এসে পড়ে, ইনসিডেন্ট লাইট, তখন কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্ট হতেও পারে নাও হতে পারে। কেন? কারণ সেখানে একটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি আছে। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির থেকে যদি বেশি ফ্রিকোয়েন্সির লাইট এসে পড়ে তবেই কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্ট হয়, অর্থাৎ ফটো ইলেকট্রনগুলো মেটাল ছেড়ে বাইরে আসে। ফ্রিকোয়েন্সি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির থেকে বেশি দরকার হয় ওয়েভলেন্থ দিয়ে যদি আমরা বলি, তাহলে যে লাইটে ইনসিডেন্ট লাইনটা এসে পড়ছে সেই ইনসিডেন্ট লাইটটার ওয়েভলেন্থ থ্রেশহোল্ড ওয়েভলেন্থের থেকে কম হতে হবে। ঠিক আছে, থ্রেশহোল্ড ওয়েভলেন্থের থেকে কম হলে তবেই কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্ট হবে। থ্রেশহোল্ড ওয়েভলেন্থের থেকে যদি ওয়েভলেন্থ বেশি হয় ইনসিডেন্টের, তখন ফটো ইলেকট্রিক এফেক্ট ঘটবে না। তো এখানে আমাদের কি বের করতে হবে, আমাদের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থ্রেশহোল্ড ওয়েভলেন্থটা আমাদের বের করতে হবে, কারণ এই অঙ্কটা ফ্রিকোয়েন্সি দেওয়া নেই, এই নিউমেরিক্যালটা দেওয়া আছে ওয়েভলেন্থ দিয়ে। তো থ্রেশহোল্ড ওয়েভলেন্থ আমরা বের করি। আমরা জানি যে ওয়ার্ক ফাংশন ডব্লিউ ইকুয়ালস টু কি হয়, ডব্লিউ ইকুয়ালস টু হয় এইচ নিউ। ওয়ার্ক ফাংশন ডব্লিউ ইকুয়ালস টু কি হয়, ডব্লিউ ইকুয়ালস টু হয় এইচ নিউ। ঠিক আছে, এটাকে নিউ নট আমরা ধরতে পারি, নিউ নট। ঠিক আছে, তো আমরা জানি যে সি ইকুয়ালস টু নিউ ল্যামডা, তো সেই ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই তাহলে ল্যামডা জিরো, ঠিক আছে, মানে থ্রেশহোল্ড ওয়েভলেন্থ, সেটা কি হবে সি বাই নিউ জিরো। ল্যামডা জিরো ইকুয়ালস টু সি বাই নিউ জিরো, কেন? কারণ সি ইকুয়ালস টু হচ্ছে নিউ ল্যামডা, তাহলে ল্যামডা জিরো ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি এইচ সি বাই ডব্লিউ। এখন এইচ কি প্লাঙ্ক কনস্ট্যান্ট, তার ভ্যালু প্রশ্নে বলা আছে। সি
ভেলোসিটি অফ লাইট ইন ফ্রি স্পেস সেটাও আমরা জানি। এবার এইচসির ইন রেডিমেড আমরা যদি ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটারে করি তাহলে 1240 তার ভ্যালু হয়। এটা যদি তোমরা ডাইরেক্ট ইউজ করো তাহলে কিন্তু অঙ্কটা অনেক ছোট হয়ে যাবে। 1240 এটা আমরা অঙ্কে কিন্তু ইউজ করি। তাহলে এইচসির ভ্যালু রেডিমেড আমরা ইউজ করছি 1240। এখানে ডব্লিউ হচ্ছে ওয়ার্ক ফাংশন মানে জানো মিনিমাম যে ওয়ার্ক ডান আমাদের করতে হয় কোনো ফটো ইলেকট্রনকে মেটালের বাইরে বের করার জন্য, সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। সেটার ভ্যালু হচ্ছে 6.6 ইলেকট্রন ভোল্ট। এটা যদি বসাই আমরা ইকুয়েশনে তাহলে ল্যামডা জিরো বেরোচ্ছে, দেখো ল্যামডা নট সেটা বেরোচ্ছে 187 ন্যানোমিটার। 187 ন্যানোমিটার। এখন ইনসিডেন্ট লাইটের ওয়েভলেন্থ এর থেকে কম হতে হবে তবেই ফটো ইলেকট্রন বাইরে বেরোবে, মানে ফটো ইলেকট্রিক এফেক্ট ঘটবে। কিন্তু যদি ইনসিডেন্ট লাইটের ওয়েভলেন্থ এর থেকে বেশি হয় তখন ফটো ইলেকট্রিক এফেক্ট ঘটবে না। এখন যে চারটি অপশন দিয়েছে দেখো, এর মধ্যে দেখো অপশন 4, এর মধ্যে অপশন 4টি হচ্ছে আমাদের যে থ্রেশহোল্ড ওয়েভলেন্থ আছে তার থেকে বেশি, অর্থাৎ এই 200 ন্যানোমিটার এই ওয়েভলেন্থের লাইট যদি মেটালের ওপর পড়ে তখন ফটো ইলেকট্রিক এফেক্ট ঘটবে না। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন 4। এরপর আমরা যাব আমাদের আজকের 3 নম্বর প্রশ্নে। তো দেখো ওভারঅল কিন্তু নিট 2026 এর ফিজিক্সের পেপারটা আমি যা দেখলাম সেটি কিন্তু খুব সহজ হয়েছে। ফিজিক্সে খুব ভালো নাম্বার উঠবে এবং এবছর কাট অফও কিন্তু খুব হাই যাবে গত বছরের তুলনায়। মানে 2025 সাল এবং 26 সালের ফিজিক্সের পেপার কিন্তু আকাশ পাতাল পার্থক্য। গত বছরের থেকে এবছরের কোশ্চেন কিন্তু অনেক সহজ আমি যতটা দেখেছি। তো আজকে 20টা প্রশ্ন আমি সলভ করব, এর পরের দিন আশা করছি কালকেই বাকি 25টা প্রশ্ন আমি সলভ করে দিতে পারবো। তো চলো দেখি আমরা 3 নম্বর প্রশ্নটা। এখানে দেখো এখানে পাওয়ারের দিয়েছে, মানে ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে এই প্রশ্নটা এসেছে। দি পাওয়ার অফ এ ক্রেন হুইচ লিফটস দ্য মাস অফ 1000 কেজি টু এ হাইট অফ 20 মিটার ইন 10 সেকেন্ড ইজ, দেখো পাওয়ার কাকে বলে, রেট অফ ওয়ার্ক ডান তাকে বলে পাওয়ার, মানে পি ইকুয়ালস টু কি হয় ডব্লিউ/টি। এখানে ডব্লিউ কি, ডব্লিউ হচ্ছে কি এমজিএইচ, তাহলে এমজিএইচ/টি। দেখো প্রত্যেকটার ভ্যালু বলা আছে প্রশ্নে। এম হচ্ছে 1000, জি আমরা জানি 9.8, তাড়াতাড়ি হিসেবে কুইক হিসেবের জন্য 10ও বসাতে পারো, অসুবিধা কিছু নেই। এইচ বলে দেওয়া আছে প্রশ্নে 20 মিটার, টাইম বলা আছে 10 সেকেন্ড। সব যদি আমরা বসিয়ে নিই তাহলে পাচ্ছি দেখো 19,600 ওয়াট। ঠিক আছে, 19,600 ওয়াট। যদি কিলোতে আমরা এটাকে রিপ্রেজেন্ট করি তাহলে 19.6 কিলোওয়াট। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি, সঠিক অ্যান্সার হলো এখানে অপশন 3 19.6 কিলোওয়াট। তোমরা এখানে কিন্তু খেয়াল করো, দেখো অপশন 3 এবং অপশন 4 এর মধ্যে ওরা কিন্তু কনফিউজ করার চেষ্টা করেছে। অপশন 3 তে 19.6 কিলোওয়াট দেওয়া আছে, অপশন 4 এ কিন্তু 19.6 ওয়াট দেওয়া আছে। এগুলো কিন্তু পরীক্ষার হলে অ্যান্সার দেওয়ার সময় তোমাদের খুব সতর্ক থাকতে হবে। এরপর চলো আমরা দেখি কোশ্চেন নাম্বার 4। এখানে দেখো দুটো কলামের মধ্যে ম্যাচিং দেওয়া আছে। লিস্ট 1 সেখানে 4টে অপশন দেওয়া আছে, লিস্ট 2 তাতে 4টে এখানে অপশন দেওয়া আছে, আমাদের ম্যাচিং করতে হবে। এই ম্যাচিংটি তোমরা পড়ে দেখো, ম্যাচিংটি খুবই ইজি। তো লিস্ট 1-এ লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, ই ইকুয়ালস টু এইচ নিউ। তো রাইট হ্যান্ড সাইডে যে অপশনগুলো আছে কোনটা কারেক্ট হবে, দেখো এ এর সঙ্গে কারেক্ট হবে, এ এর সঙ্গে কারেক্ট হবে অপশন 4 ই ইকুয়ালস টু এইচ নিউ। ই ইকুয়ালস টু এইচ নিউ এটা আমরা কি জানি, ই ইকুয়ালস টু এইচ নিউ এনার্জি অফ এ ফোটন হয়। ঠিক আছে, ফটো ইলেকট্রিক এফেক্টের যখন আইনস্টাইন এক্সপ্লেনেশন দিচ্ছেন তখন ফোটনের যখন হাইপোথিসিস করা হচ্ছে তখন দেখবে সেখানে একটা ফোটনের এনার্জি বলাই আছে, ই ইকুয়ালস টু এইচ নিউ। বি দেখো লিস্ট 1-এ লেফট সাইডে ডিফ্র্যাকশন এন্ড ইন্টারফারেন্স। ডিফ্র্যাকশন এন্ড ইন্টারফারেন্স কোথায় আছে, ওয়েভ অপটিক্সে আছে। মানে লাইটের আমরা জানি লাইটের কি হয়, ডুয়াল নেচার হয়, পার্টিকেল লাইন নেচার হয়, ওয়েভ লাইন নেচার হয়। তো ডিফ্র্যাকশন ইন্টারফারেন্স পোলারাইজেশন এটা কি ওয়েভ নেচারকে রিপ্রেজেন্ট করে, আর ফটো ইলেকট্রিক এফেক্ট তোমরা জানো লাইটের পার্টিকেল নেচারকে রিপ্রেজেন্ট করে। তাহলে ডিফ্র্যাকশন ইন্টারফারেন্স এটা কি হবে, এটা হবে 3 এর সঙ্গে কারেক্ট, ওয়েভ নেচার অফ লাইট। ল্যামডা ইকুয়াল টু এইচ/পি, দেখো সো পপুলার ইকুয়েশন, ল্যামডা ইকুয়াল টু এইচ/পি আমরা কি জানি, পার্টিকেল ওয়েভ, ডিপ ব্রগলি ওয়েভলেন্থ। ঠিক আছে, পার্টিকেল ওয়েভ নেচার অফ পার্টিকেল। অপশন ডি দেখো লেফট সাইডে কম্পটন এফেক্টের, তো যেটা পড়ে আছে সেটাই হবে, মানে সি এর সঙ্গে হবে 2। কম্পটন এফেক্টটা আসলে ডাইরেক্টলি তোমাদের সিলেবাসে নেই, এটা হায়ার লেভেলে একটু আছে। তো দেখো এটা যে আমরা যে ম্যাচিংটা করলাম এটা কি, এটা আমাদের যে অপশনগুলো দিয়েছে অপশন 4 এর সঙ্গে কারেক্ট হচ্ছে, এটা একদমই ইজি ছিল ম্যাচিংটা। তো এখানে অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। চলো এরপর আমরা দেখব কোশ্চেন নাম্বার 5। দেখো এটা কিন্তু ম্যাগনেটিজম থেকে আছে। 5-এ বলেছে দি ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অফ দ্য অ্যাক্সেলারেশন প্রডিউসড ইন এ বডি অফ মাস 5 কেজি
when two mutually perpendicular forces, আচ্ছা না এটা ম্যাগনেটিজম থেকে নয়, সরি এটা এই থেকে মেকানিক্স থেকে আছে। The magnitude and direction of the acceleration produced in a body of mass 5 kg when two mutually perpendicular force 8 Newton and 6 Newton act on it are respectively, আচ্ছা একটা বডি রয়েছে তার উপরে দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ভ্যালু বলে দিয়ে আছে 8 নিউটন অ্যান্ড 6 নিউটন, ঠিক আছে। তো বলে দিয়ে কি চেয়েছে এখানে অ্যাক্সিলারেশন চেয়েছে, তার মানে আমাদের কি চাই, আমাদের রেজাল্টেন্ট ফোর্স চাই। অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু কি হবে, নিউটন সেকেন্ড ল, ফোর্স বাই মাস। ফোর্সটা কি হবে, যেহেতু দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সাইমালটেনিয়াসলি, তো আমাদের কি রেজাল্টেন্ট ফোর্স আমাদের বের করতে হবে। চলো সলিউশনটা আমরা করি, ইজি আছে এটা। তো দেখো এখানে ফিগারটা ডান দিকে ড্র করা হয়েছে, প্যারালেলোগ্রাম ল ইউজ হচ্ছে ফোর্সের। তো 8 নিউটন 6 নিউটন দুটো অ্যাপ্লাই করা হয়েছে, পারপেন্ডিকুলার অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি কি হবে, নর্মাল পিথাগোরাস হয়ে যাবে, এফ ইকুয়ালস টু কি হবে √8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তাহলে রেজাল্টেন্ট ফোর্স আমাদের ক্যালকুলেশন করে কত বেরোচ্ছে, 10 নিউটন বেরোচ্ছে রেজাল্টেন্ট ফোর্স। তাহলে অ্যাক্সিলারেশন কি হবে, নিউটন সেকেন্ড ল অফ মোশন থেকে অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু কি এফ বাই এম এর যদি ভ্যালু বসাই 10/5 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা একটু অপশনগুলো আরেকবার আমরা দেখে নিই। অপশনগুলোকে যদি আমরা দেখি এখানে দেখো অ্যাক্সিলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন, সেটা কিন্তু অনেকগুলো অপশানে দেওয়া আছে। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন দেখো এতগুলো অপশানে দেওয়া আছে, অর্থাৎ ডিরেকশনটা আমাদের বের করতেই হচ্ছে। অপশন 4 যে ইনকারেক্ট সেটা কিন্তু আমরা এখনই বলতে পারছি, ঠিক আছে, কিন্তু ডিরেকশনটা আমাদের বের করতে হবে। দেখো এখানে যদি আমরা করি যে 8 নিউটনের সঙ্গে 3 অ্যাঙ্গেল করে আছে রেজাল্টেন্ট ফোর্সটা, আমরা এটা তো জানি রেজাল্টেন্ট ফোর্সের যেটা ডিরেকশন অ্যাক্সিলারেশনের সেই সেমই ডিরেকশন হয়। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু এখানে দেখো ট্যান থিটা ইকুয়ালস টু তোমরা কি জানো, পারপেন্ডিকুলার বাই বেস 6/8 ইকুয়ালস টু 3/4। তাহলে থিটা ইকুয়ালস টু কি হবে, ট্যান ইনভার্স 3/4। কোন অপশনে এটা রয়েছে দেখে নি, এটা দেখো অপশন 2 তে রয়েছে, ট্যান ইনভার্স 3/4 উইথ 8 নিউটন ফোর্স, ঠিক আছে। তো অপশন 2 হচ্ছে এখানে কারেক্ট। এটাও কিন্তু একেবারেই ইজি ছিল। এরপরে চলো আমরা দেখি এর পরের প্রশ্ন। দেখো এই প্রশ্নটা এসেছে পেন্ডুলাম থেকে, বলেছে দি সাম অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি অফ এ সিম্পল পেন্ডুলাম বব ইজ 0.02 জুল। দি স্পিড অফ সিম্পল পেন্ডুলাম বব অ্যাট ইকুইলিব্রিয়াম পজিশন ইজ অ্যাপ্রক্সিমেটলি, আচ্ছা এখানে একটা সিম্পল পেন্ডুলামের কথা বলা হয়েছে যেটা কিন্তু টু অ্যান্ড ফ্রো মোশন করছে, ঠিক আছে। তার মানে এরকম একটা সিম্পল পেন্ডুলাম রয়েছে, তার ববটা রয়েছে এবং সিম্পল পেন্ডুলামটা এরকম মুভমেন্ট করছে, এই দুটো পয়েন্টের মাঝখানে মুভমেন্ট করছে বারবার। আমরা জানি কি এইখানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি কি হয়, অলওয়েজ কনজার্ভ হয় কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এবার একটা পেন্ডুলাম যখন একদম এক ধারে থাকে তখন কি হয়, পোটেনশিয়াল এনার্জি এই পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি হয় ম্যাক্সিমাম, কাইনেটিক এনার্জি হয় 0। কিন্তু যখন ওটা ইকুইলিব্রিয়াম পজিশনে থাকে, মানে এই পজিশনে থাকে ইকুইলিব্রিয়াম পজিশনে, এই মিড পয়েন্টে থাকে ইকুইলিব্রিয়াম পজিশনে, তখন কি হয়, তখন টোটাল এনার্জিটাই হয়ে যায় কাইনেটিক এনার্জি, তখন পোটেনশিয়াল এনার্জি হয়ে যায় 0। তো এখন আমাদের এই মিড পজিশনের কথা বলেছে, এখানে বলেছে কি টোটাল কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, মানে টোটাল এনার্জি সেটা হচ্ছে 0.02। এখন মিড পয়েন্টেই ভেলোসিটি হয় ম্যাক্সিমাম, টোটালটাই হয়ে যায় কাইনেটিক এনার্জি। তাহলে মিড পয়েন্টের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম পজিশনের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, হাফ mv স্কোয়ার ইকুয়ালস টু টোটাল এনার্জি, ঠিক আছে। আমরা লিখলাম কি হাফ mv স্কোয়ার ইকুয়ালস টু টোটাল এনার্জি হয়ে গেল। এখানে হাফ mv স্কোয়ার ইকুয়ালস টু যদি টোটাল এনার্জি হয় তাহলে ভ্যালুগুলো সব বসালাম, বসিয়ে ভিটা আমরা সলভ করলাম, ভি কত বেরোলো 1.41 মিটার পার সেকেন্ড। তাহলে অপশন 2 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এটাও কিন্তু একবারে ইজি ছিল, ঠিক আছে। এই কনসেপ্টটা এখানে কাজে লাগছে যে ইকুইলিব্রিয়াম পজিশনের টোটাল যে এনার্জিটা থাকে, টোটাল এনার্জিটাই হয় কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি 0 হয়। এই কনসেপ্টটাতে এই অঙ্কটা দিয়েছে এখানে। এরপর আমরা দেখব কোশ্চেন নাম্বার 7। এখানে বলেছে এ বক্স অফ মাস 15 kg ইজ কেপ্ট অন দ্য ফ্লোর অফ এ স্টেশনারি ট্রলি। একটা ট্রলির ওপরে একটা বক্স রাখা আছে। দি কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন বিটুইন দি বক্স অ্যান্ড দ্য ট্রলি ইজ 0.12, মানে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক তার ভ্যালু বলা আছে। Keeping the box in stationary state over the trolley, the maximum acceleration with which the trolley can be moved horizontally in meter per second square is, আচ্ছা চলো আমরা এখানে অ্যাক্সেলারেশনটা চেয়েছে, ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনটা সেটা তো আমরা বের করব। তার আগে আমরা একটু এখানে যে ছবিটা তৈরি হবে,
আচ্ছা, ছবিটা ভুল জায়গায় হয়ে গেছে, এটা 8-এর নয়, এটা 7-এর সলিউশনের ছবি। যাই হোক, এখানে তোমাদের দেখিয়ে দিই। তো ছবিটা এরকম ছবি হবে। তো একটা এখানে ট্রলি রাখা আছে, ঠিক আছে, এটা ট্রলিটা রাখা আছে, তার উপরে বক্সটা রয়েছে এবং ফোর্স অ্যাপ্লাই হচ্ছে ধরো রাইট হ্যান্ড সাইডে ওটা মুভ করছে। তাহলে ট্রলির ওপরে কত ফোর্স অ্যাপ্লাই হবে? ট্রলির ওপরে ফোর্স অ্যাপ্লাই হবে এম এ, রাইট হ্যান্ড সাইডে ট্রলির ওপর ফোর্স অ্যাপ্লাই হবে এম এ। এখন বক্সের ওপরে ফোর্স অ্যাপ্লাই হবে এম এ, এমটা যেখানে হচ্ছে বক্সের মাস। তো এখন এটাকে ব্যালেন্স করবে কে? এটাকে ব্যালেন্স করবে বক্স এবং ট্রলির মধ্যে যে ফ্রিকশন আছে, ঠিক আছে। অ্যাপ্লাইড ফোর্সের অপোজিট সাইডে আমরা জানি ফ্রিকশন কাজ করে, স্ট্যাটিক ফ্রিকশনটা। তো স্ট্যাটিক ফ্রিকশনটা কাজ করছে অপোজিট সাইডে। এখন অ্যাক্সিলারেশনের ম্যাক্সিমাম যখন ভ্যালু হবে, তখন স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালুটাও লিমিটিং পজিশনে চলে যাবে। যদি এই অ্যাক্সিলারেশনটা এর থেকে বাড়াই, এই যে ভ্যালু রয়েছে তার থেকে বাড়াই, তখন কি হবে? ওটা কিন্তু পিছলে যাবে, পিছন দিকে বক্সটা পিছলে যাবে, ট্রলিটা এগিয়ে যাবে, বক্সটা আস্তে আস্তে পিছনের দিকে পিছিয়ে যাবে তার আগে পর্যন্ত কন্ডিশনে। তাহলে আমাদের লিমিটিং কন্ডিশনে কি হচ্ছে? এম ইকুয়ালস টু ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স আমরা কি জানি? মিউ এম জি হয়। এখানে মিউটা মিউ এস লিখেছে, এস ফর স্ট্যাটিক ফ্রিকশন। তো যদি ইকুয়েশনটা আমরা করি, ইকুয়েশনটা চলো আমরা দেখে নিই তাহলে কি আসছে। তাহলে আমাদের এখানে আসছে এম এ ইকুয়ালস টু, এটা এম এর ম্যাক্সিমাম ভ্যালুর জন্য লেস দ্যান ইকুয়াল টু দেওয়া আছে। যদি লিমিটিং কন্ডিশনটা আমরা করি, তাহলে এম এ ইকুয়ালস টু কি মিউ এস ইন্টু এম জি, দুটো সাইডে এম কেটে গেল, এ ইকুয়ালস টু কি মিউ এস ইন্টু জি। এখন তাহলে এ ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন আমরা কি লিখতে পারি? ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন হবে মিউ ইন্টু জি। মিউ এর ভ্যালু বলা আছে কোশ্চেনে 0.12, জি এর ভ্যালু বলা আছে 10, তাহলে মাল্টিপ্লাই করে পাচ্ছি 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যান্সার 1, অপশন 1। চলো এরপর আমরা দেখি আমাদের আজকের নেক্সট কোশ্চেন। ঠিক আছে, এই ছবিটা কিন্তু 7 নাম্বার প্রশ্নের ছবি। আমি খুব তাড়াতাড়ি করে তো সাজিয়েছি, সাজানোর সময় সলভ করে এটা ভুল জায়গায় চলে এসেছে। এটা এটা আগের কোশ্চেনের। তো কোশ্চেন নাম্বার 8 দেখি কি বলেছে। বলেছে দি স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম ইজ টেকেন অ্যাজ ইউনিটি। মানে স্পিড অফ লাইট আমরা কি জানি? স্পিড অফ লাইট হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, কিন্তু স্পিড অফ লাইটকে এখানে ধরে নেওয়া হয়েছে 1। ঠিক আছে, একটা নতুন কোনো ইউনিটে ধরেছে, স্পিড অফ লাইটকে ধরে নিয়েছে 1। ইফ লাইট টেক্স 6 minutes 40 seconds টু রিচ দ্য আর্থ ফ্রম দ্য সান, দি ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড আর্থ ইন নিউ ইউনিটস ইজ। মানে যে নতুন ইউনিটের স্পিডটা কাউন্ট করা হয়েছে, লাইটের স্পিডটা, সেই নতুন ডিস্টেন্সের ইউনিটে আর্থ আর সানের মধ্যে ডিস্টেন্স, সূর্য আর পৃথিবীর মধ্যে দূরত্বটা বের করতে দিয়েছে। সোজা একটু মাথা ঠান্ডা রেখে শুধু করতে হবে। দেখো, লাইটের স্পিড নতুন ইউনিটে ভি ইকুয়ালস টু কি বলেছে? লাইটের স্পিডকে আমরা সি লিখি, তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়ালস টু সি ইকুয়ালস টু কি 1 ইউনিট পার সেকেন্ড। নতুন একটা ইউনিট আমরা বানিয়েছি 1 ইউনিট পার সেকেন্ড, 1 বাংলায় লিখছি একক পার সেকেন্ড। এখন লাইটের আসতে কত টাইম লাগে? টি সেকেন্ড টাইম লাগে লাইটের আসতে, টি সেকেন্ড টাইম লাগে। তার ভ্যালু কত বলে দিয়েছে? 6 minutes 40 seconds, 6 মিনিট 40 সেকেন্ড বলেছে। তাকে যদি সেকেন্ডে করে নিয়েছি আমরা, কত বেরিয়েছে? 400 সেকেন্ড। তাহলে সূর্য আর পৃথিবীর মধ্যে দূরত্ব, ডিস্টেন্স বিটুইন সান অ্যান্ড আর্থ ইজ এস ইকুয়ালস টু ভিটি বা ডি ইকুয়ালস টু ভিটি ইউজ করছি। ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে 1, ভি এর ভ্যালু 1। আর টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে 400। এখানে ইউনিটটা খেয়াল করে দেখো না, এখানে দেওয়া আছে 1 ইউনিট পার সেকেন্ড, আর এখানেও বের করেছি সেকেন্ড। ঠিক আছে, যদি মাল্টিপ্লাই করি ইউনিটটা কি হবে? নতুন ইউনিটটা থাকবে। তাহলে ডি ইকুয়ালস টু ভিটি, দুটো ভ্যালু বসিয়ে আমরা কত পেলাম? ডিস্টেন্স 400 ইউনিট। তাহলে আর্থ আর সানের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে 400 ইউনিট এক্ষেত্রে। তাহলে এখানে অপশন 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, ইলেকট্রনিক্স থেকে আছে। খুবই সহজ প্রশ্ন, কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া আছে। ঠিক আছে, মানে সহজ অথচ সহজ নয় প্রশ্নটা। বলেছে ইন দ্য সার্কিট শোন বিলো দি ভোল্টেজ অ্যাপিয়ারিং অ্যাক্রস দি ডায়োড ডি উইল বি অফ দ্য ফর্ম। তো এখানে কোশ্চেনে দেখো, কোশ্চেনে আমাদের একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটটা কোশ্চেনে দেওয়া আছে, এই সার্কিটটা। ঠিক আছে, কি দেওয়া আছে এখানে? একটা দেখো এসি ইনপুট আছে, একটা ডায়োড আছে, তার সঙ্গে সিরিজে রয়েছে আরেকটা রেজিস্ট্যান্স। এরকম আমরা করেছি কোথায়? হাফ ওয়েভ রেকটিফায়ারে আমরা এরকম করেছি।
ইনপুট এসির একটা গ্রাফও আমাদের দিয়ে দিয়েছে এখানে। এবার এখানে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার যখন আমরা করি তখন আমাদের কিন্তু যে লোড রেজিস্ট্যান্সটা থাকে তার অ্যাক্রসে আমাদের কিন্তু বের করতে বলে ভোল্টেজটা। ঠিক আছে, আমরা ভোল্টেজটা বের করি এই লোড রেজিস্ট্যান্সটার রেসপেক্টে। কিন্তু এখানে কোশ্চেনে কিন্তু বলে দিয়েছে ডায়োড ডি এর রেসপেক্টে ভোল্টেজ, ডায়োড ডি এর অ্যাক্রসে ভোল্টেজ। তার মানে এখানে কিন্তু এই ডায়োডটার ভোল্টেজ বের করতে দিয়েছে, রেজিস্ট্যান্সটা নয়। এটাই কিন্তু ঘুরিয়ে দিয়েছে। যদি কেউ ভালো করে না পড়ো তাহলে কিন্তু এটার উত্তর তোমরা কিন্তু ভুল দিয়ে আসবে। এবার এই ধরনের সার্কিট কোথায় ইউজ করা হয়েছে তোমরা বলতে পারবে? এই ধরনের সার্কিট আমরা সাধারণত ইউজ করেছি যখন দেখবে আমরা অ্যান্ড গেট পড়েছিলাম, ডায়োডের সাহায্যে আমরা অ্যান্ড গেট পড়েছিলাম, দুটো ডায়োড লাগতো তোমরা জানো, সেখানে কিন্তু এই ইউজটা আছে। অর্থাৎ ডায়োড ব্যবহার করে কিভাবে অ্যান্ড গেট আমরা বানাই এবং অ্যান্ড গেট কিভাবে কাজ করে তার থিওরি থেকে কিন্তু এই প্রবলেমটা বানানো রয়েছে। তাহলে থিওরি তোমরা কিন্তু ভালো করে পড়বে। হ্যাঁ, তো এখানে দেখো কি হবে কেসটা। এখানে পজিটিভ হাফ সাইকেলে মানে এই পার্টটাতে যখন ইনপুটের পজিটিভ হাফ সাইকেল রয়েছে তখন ডায়োডটার দেখো, তখন ডায়োডের কি এই দিকটা হচ্ছে তখন ডায়োডের এই দিকটা হচ্ছে পজিটিভ আর নিচের দিকটা হচ্ছে আমি নেগেটিভ। তাহলে ডায়োডটা কি আছে? ডায়োডটা রিভার্স বায়াসে আছে। এখন ডায়োডটা যদি রিভার্স বায়াসে থাকে তাহলে কি হবে? তাহলে এই ডায়োডটার রেজিস্ট্যান্স হবে খুব হাই। ডায়োডটা রিভার্স বায়াসে থাকলে ডায়োডটা এতটাই হাই হবে রেজিস্ট্যান্স যেটাকে আমরা ওপেন সার্কিট ভাবতে পারি। রিভার্স বায়াসে ডায়োডের রেজিস্ট্যান্স খুব হাই, তাহলে ভোল্টেজ ড্রপ কত হবে? ভোল্টেজ ড্রপ হবে খুব হাই। তাহলে তখন আমরা পাবো এই দুয়ের গ্রাফটার মতো, ভোল্টেজটা খুব হাই ভোল্টেজ পাবো। ঠিক আছে, রিভার্সে আছে, রিভার্সে ডায়োডের রেজিস্ট্যান্স হাই, সেজন্য ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপও হাই। আমরা কিন্তু ইনপুট ভোল্টেজের মতোই একটা হাই আউটপুট ভোল্টেজ আমরা পাচ্ছি। ঠিক আছে, রেজিস্ট্যান্সে হলে কিন্তু এর উল্টো ঘটনা ঘটতো। এরপর আমরা যদি দেখি এর নেক্সট হাফ সাইকেলে, ঠিক আছে, নেক্সট হাফ সাইকেল ধরো কালারটা আমি অন্য করে নিচ্ছি, ব্লু করে নিচ্ছি। নেক্সট হাফ সাইকেল মানে এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গাটাতে তখন কি হচ্ছে? তখন হচ্ছে ওপরটা মাইনাস আর নিচের দিকটা হলো প্লাস ডায়োড। তখন ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে, অর্থাৎ এটা মধ্যে দিয়ে খুব ভালো তড়িতের পরিবহন হবে। ডায়োড যখন ফরওয়ার্ড বায়াসে থাকে ডায়োডের রেজিস্ট্যান্স কি হয়ে যায়? খুব লো হয়ে যায়। কোনো রেজিস্ট্যান্স যদি খুব লো হয় তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপও হবে খুব কম, ওই কাটিং ভোল্টেজটার মতো ভোল্টেজ ড্রপ হয় 0.7 0.6 ভোল্ট এরকম। তাহলে তখন আমরা আউটপুট ভোল্টেজ কি পাবো? আউটপুট ভোল্টেজ পাবো 0, কারণ আউটপুট ভোল্টেজ এখানে কার রেসপেক্টে নেওয়া হয়েছে? ডায়োডের অ্যাক্রসে নেওয়া হয়েছে আউটপুট ভোল্টেজ। এই আউটার রেজিস্ট্যান্সের রেসপেক্টে কিন্তু নয়, আউটার লোড রেজিস্ট্যান্সের রেসপেক্টে নয়। এটা বারবার খেয়াল রাখবে, কিন্তু এটা কিন্তু ডায়োডের অ্যাক্রসে নেওয়া হয়েছে। তাহলে এটা শর্ট সার্কিটের মতো কাজ করবে ফরওয়ার্ড বায়াসে, কোনো ভোল্টেজ ড্রপ হবে না। অ্যাকচুয়ালি ভোল্টেজ ড্রপ হবে 0.6 0.7 ভোল্ট, এরকম একটা ভোল্টেজ ড্রপ আমরা পাবো, সেটাকে আমরা ইগনোর করতে পারি। তাহলে এখানে পজিটিভ হাফ সাইকেলে এরকম গ্রাফ পাবো, নেগেটিভ হাফ সাইকেলটা আমরা 0 পাবো। তাহলে এখানে অপশন 2 হচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার। এটি কিন্তু ভালো করে না পড়ার জন্য অনেক ছেলেই কিন্তু পরীক্ষার হলে এই প্রশ্নটার উত্তর ভুল দিয়ে আসবে। এরপরে চলো আমরা যাই আজকের পরের প্রশ্নে। 10 নম্বর প্রশ্ন, এ সাবমেরিন ইজ ডিজাইন to withstand an absolute pressure of 100 atm. How deep can it go below the water surface? ঠিক আছে, তো জলের ভেতরে একটা সাবমেরিন গেছে যেটা হচ্ছে 100 অ্যাটমসফিয়ারিক প্রেসার সে সহ্য করতে পারে, তার জন্যই ডিজাইন করা। তো সেটা জলের কত গভীরে যেতে পারবে? তো ডেন্সিটি অফ ওয়াটার বলে দিয়েছে 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার বলে দিয়েছে 10⁵ পাস্কেল। গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জি এর ভ্যালু বলা আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখো, ধরো এটা একটু আমি আঁকি ছবিটা, দাঁড়াও। ধরো এটা হচ্ছে ওয়াটার সারফেস, ঠিক আছে, ওয়াটার এয়ারের সারফেস, এটা হচ্ছে এয়ার। ধরছি আমরা যে এখানে সাবমেরিনটা আছে, ঠিক আছে, এখানে সাবমেরিন আছে। তাহলে ওপরে প্রেসার কত হবে? ওপরে অ্যাটমসফিয়ারিক প্রেসার হবে, যেটাকে আমরা লিখতে পারি P0। আর নিচে হবে কি? ওয়াটারের প্রেসার, যেটাকে আমরা কি লিখতে পারি? যেটাকে লিখতে পারি আমরা H⍴G, ওয়াটারের প্রেসার। তাহলে সাবমেরিনের ওপরে টোটাল প্রেসার কত? সাবমেরিনের ওপর টোটাল প্রেসার P লিখতে পারি কি P0 প্লাস H⍴G, যেখানে P0 হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার,
আর টোটাল প্রেসারও কত সহ্য করতে পারে, টোটাল প্রেসার সহ্য করতে পারে হচ্ছে 100 ATM। তাহলে আমরা ইকুয়েশন পেলাম পি ইকুয়ালস টু P0 প্লাস এইচ রো জি। পি কি, অ্যাট সাবমেরিনের উপরে টোটাল প্রেসার। তাহলে আমরা এখান থেকে যদি এবার ক্যালকুলেশন করি, দেখো আর এগুলো আমাদের লাগবে না, তাহলে এইচ রো জি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, পি মাইনাস P0। এইচ রো জি ইকুয়ালস টু পি কত, পি হচ্ছে 100 মাইনাস হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারটা যেটা বলে দিয়েছে। তাহলে যদি পাস্কেলে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে বলে দিয়েছে 10 টু দি পাওয়ার কি, 10 টু দি পাওয়ার বলে দিয়েছে 5 পাস্কেল, সেটা বসিয়ে দিলে হতো এত পাস্কেল এইচ রো জি সমান। এবার রো এর ভ্যালু, জি এর ভ্যালু সব বসালাম, তাহলে এইচ দেখো ক্যালকুলেট করে বেরিয়ে গেল 990 মিটার। তাহলে এটা সঠিক অ্যান্সার হবে কি 990 মিটার। এটা একদমই ইজি ছিল, একটু শুধু ক্যালকুলেশনটা তোমাদের করতে হতো। চলো এরপর দেখি আমরা আমাদের নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 11 বলেছেন ইলেকট্রিক হিটার সাপ্লাইজ হিট টু এ সিস্টেম অ্যাট এ রেট অফ 100 ওয়াট। If the system performs work at a rate of 75 joule per second, then the rate at which internal energy increases will be. তো এটা দেখো আমরা থার্মোডাইনামিক্স এর ল ইউজ করছি, থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল ইউজ করছি, ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ আমরা জানি। যদি রেট অফ চেঞ্জ দিয়ে এটাকে লিখি, আমরা লিখতে পারি কি ডিকিউ ডিটি, আমরা লিখতে পারি ডিকিউ ডিটি ইকুয়ালস টু ডিইউ ডিটি প্লাস ডিডব্লিউ ডিটি। এবার জাস্ট আমরা দেখো প্রত্যেকটার ভ্যালু বসিয়েছি, সব ভ্যালুগুলো প্রশ্নে বলে দেওয়া আছে। দেখো ডিকিউ ডিটি বলে দেওয়া আছে কি 100 ওয়াট, ডিকিউ ডিটি বলা আছে 100 ওয়াট, এখানে বসিয়ে দিয়েছি। ডিডব্লিউ ডিটি সেটা বলা আছে দেখো 75 জুল পার সেকেন্ড, ইউনিটগুলো খেয়াল করো, জুল পার সেকেন্ড, ঠিক আছে, ইউনিটগুলো ম্যাচিং হলো, 100 ওয়াট মানেও জুল পার সেকেন্ড। তাহলে ডিইউডিটি ক্যালকুলেশন করে বেরিয়ে গেল 25 ওয়াট। খুবই ইজি কোশ্চেন ছিল এটা। এটা ম্যাগনেটিজম থেকে আছে, বলেছে 100 টার্ন ক্লোজলি উন্ড সার্কুলার কয়েল অফ রেডিয়াস 5 সেমি হ্যাজ এ ম্যাগনেটিক ফিল্ড অফ 3.14 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 টেসলা অ্যাট ইটস সেন্টার। মানে একটা কয়েল আছে, কয়েলের নাম্বার অফ টার্নস ক্যাপিটাল এন বলে দেওয়া আছে 100, আচ্ছা রেডিয়াস আর বলে দেওয়া আছে 5 সেন্টিমিটার, আর ম্যাগনেটিক ফিল্ড বি বলা আছে 3.14 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 টেসলা। The current flowing through the coil and the magnitude of the magnetic moment of the coil are respectively μ0 ভ্যালু এখানে বলে দিয়েছে। তো এখানে কি কারেন্টটা বের করতে হবে আমাদের, আর হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। ম্যাগনেটিক মোমেন্ট কয়েলের ক্ষেত্রে, কয়েলের ম্যাগনেটিক মোমেন্ট কি জানি আমরা, বি ইন্টু এ হয়, ঠিক আছে, আই এ হয়, ঠিক আছে, আই এ হয়। এখানে এনটা টার্নস আছে বলে এন আই এ হবে, বি এ তো ফ্লাস্ক, ম্যাগনেটিক মোমেন্ট হবে আই এ। তো এখানে দেখো একটা কুণ্ডলীর কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কি হয়, মিউ নট এন আই বাই 2 আর। বায়োসাভার ল থেকে এটা আমরা ডিরাইভ করেছিলাম। তাহলে মিউ নট এন আই বাই 2 আর, জাস্ট এখানে ভ্যালুগুলো বসাতে হবে। বি এর ভ্যালু বলে দেওয়া আছে, মিউ নটের ভ্যালু কোশ্চেনে বলা আছে, মিউ নটের ভ্যালু না বললেও আমরা জানতাম, ক্যাপিটাল এন এর ভ্যালু বলা আছে, আই বলা আছে, সমস্ত কিছু আমরা বসিয়ে দিই, আই বলা নেই আর বলা আছে, সমস্ত কিছু বসিয়ে দিয়েছি। শুধু দেখো এখানে আইটা আননোন, বাকি সমস্ত ভ্যালু বসালাম, ক্যালকুলেশন করে আইটা আমাদের কত বেরোলো 2.5 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের আই বেরিয়েছে, কারেন্ট বেরিয়েছে 2.5 অ্যাম্পিয়ার। এখন 2.5 অ্যাম্পিয়ারও দেখো দুটো অপশানে রয়েছে, অপশান 2 অপশান 3। তার মানে আমাদের ম্যাগনেটিক মোমেন্টটা বের করতেই হবে। ম্যাগনেটিক মোমেন্ট কত হয়, 1 টার্নের জন্য কয়েলের হয় আই এ, এখানে এনটা টার্ন আছে তাহলে এন আই এ। সব ভ্যালুগুলো আমরা এখানে বসালাম, দেখো ম্যাগনেটিক মোমেন্ট কত বেরোলো 2 অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার। তাহলে আই হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার আর এম বের হচ্ছে 2 অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার। তাহলে এখানে অপশন 3 হচ্ছে কারেক্ট। জাস্ট এটা ভ্যালু বসাতে, তো ফর্মুলা বেসড একদম কোশ্চেন হয়েছে, কোনো বুদ্ধি টুদ্ধির বিরাট কিছু লাগবে না, কোনো ঝামেলা কিছু নেই। নেক্সট চলো দেখি, ওয়েভ অপটিক্স থেকে আছে, হচ্ছে ইয়ং ডবল ওয়াইডিএসসি এক্সপেরিমেন্ট তোমরা জানো। ইন ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট ইউজিং মোনোক্রোমাটিক লাইট অফ ওয়েভলেন্থ ল্যামডা, the intensity of light at a point on the screen where the path reference is lambda is k units. The intensity of light at a point where the path reference is lambda by 3 will be, দেখো আমরা যদি ইন্টারফারেন্স থেকে এসেছে, এটা ইন্টারফারেন্সে আমরা জানি যদি স্ক্রিন বরাবর আমরা যাই একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে, বিভিন্ন পয়েন্টে আমরা কি হয়, আমরা কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য আমরা ব্রাইট ফ্রিঞ্জ ডার্ক ফ্রিঞ্জ পাই। কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ইন্টেন্সিটি কত হবে তার আমরা ইকুয়েশন জানি, এটা হয় আই ইকুয়ালস টু আই ম্যাক্স ইন্টু কস স্কোয়ার 5/2, ঠিক আছে, যেখানে আই ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, আই জিরো লেখা হয় বইতে,
ফাই কি, ফাই হচ্ছে ফেজ ডিফারেন্স। এবার কোশ্চেনে কিন্তু পাথ ডিফারেন্স দিয়ে বলা আছে, দেখো তোমরা কোশ্চেনে কিন্তু বলা আছে যে পাথ ডিফারেন্স হচ্ছে ল্যামডা, তাহলে করেসপন্ডিং ফেজ ডিফারেন্সটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে পাথ ডিফারেন্স বলা আছে ল্যামডা, তাহলে ফেজ ডিফারেন্স কত হবে? ফেজ ডিফারেন্স হবে 2 পাই। ঠিক আছে, তোমরা জানো পাথ ডিফারেন্স ল্যামডা হলে ফেজ ডিফারেন্স হয় 2 পাই। দেখো এটা একটা ওয়েভ ছিল, পাথ ডিফারেন্স হচ্ছে ল্যামডা, এই ডিস্টেন্সটা, ফেজ ডিফারেন্স কত হয়? এখান থেকে এখানে দেখো সেম ফেজে আছে, ফেজ ডিফারেন্স হয় 2 পাই। তাহলে এটা যদি আমরা বসিয়ে দিই কোশ্চেনে, তাহলে পাথ ডিফারেন্স যখন ল্যামডা, তখনকার ইন্টেন্সিটিটা বলেছে আই, তখনকার ইন্টেন্সিটিটা বলেছে কে। তাহলে ফর্মুলাতে ভ্যালুগুলো বসাচ্ছি, আই এর জায়গায় বসিয়ে দিলাম আমরা কে, আর ফেজ ডিফারেন্স ফাই এর জায়গায় বসালাম 2 পাই। এই 2 পাইটা এখানে বসালাম, 2 পাই/2 কাটাকাটি হয়ে গেল পাই। তাহলে আই ম্যাক্স আমাদের কি বেরোলো? আই ম্যাক্স বেরোলো কে, এটা বেরিয়ে রইলো। নেক্সট আমাদের কি বলা আছে? নেক্সট বলা আছে পাথ ডিফারেন্স যখন ল্যামডা/2 তখনকার ইন্টেন্সিটি কত। তাহলে পাথ ডিফারেন্স যখন ল্যামডা/2 তখনকার ফেজ ডিফারেন্সটা আমরা বের করে নিই ফর্মুলার জন্য। পাথ ডিফারেন্স যদি ল্যামডা/2 হয় তখনকার ফেজ ডিফারেন্স কি হবে? তোমরা জানো 2 পাই/ল্যামডা দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাহলে ফেজ ডিফারেন্স করেসপন্ডিং হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এটা আমরা মেন ফর্মুলাতে বসালাম। তাহলে এখনকার ইন্টেন্সিটি আই ড্যাশ ইকুয়ালস টু, দেখো আই ম্যাক্সের জায়গায় কে বসিয়েছি, এটাকে ইউজ করেছি আমরা, এটাকে ইউজ করে আই ম্যাক্সের জায়গায় আমরা কে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, আই ম্যাক্সের জায়গায় কে বসানোর পরে কি পাচ্ছি? তাহলে এটা পেলাম আমরা কে ইন্টু কস স্কোয়ার, ফেজ ডিফারেন্স ফাই এর জায়গায় বসাচ্ছি আমরা 120, সেটা এখানে বসালাম। দেখো কস স্কোয়ার 60 হয়ে গেল। ঠিক আছে, ভ্যালুটা আমরা বের করলে কত বেরোচ্ছে? ভ্যালু আমাদের ক্যালকুলেশন করে k/4। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে কি k/4 ইন্টেন্সিটি, যেখানে কি, যেখানে পাথ ডিফারেন্স ল্যামডা/3, সেই পয়েন্টে, পার্টিকুলার পয়েন্টে ইন্টেন্সিটি হবে k/4। এটাও কিন্তু একদম ফর্মুলা বেস ছিল, তোমরা যারা জয়েন্টের জন্য পড়েছো তারা আশা করি এটা অ্যান্সার দিতে পারবে সবাই। এবার চলো আমরা যাই আমাদের নেক্সট কোশ্চেনে, এটা কিন্তু ইলেকট্রনিক্স থেকে আছে। দেখো এখানে বলেছে দি কারেন্ট আই ইন দ্য সার্কিট শোন বিলো ইজ অল ডায়োডস আর আইডেন্টিক্যাল, আইডিয়াল অ্যান্ড আইডেন্টিক্যাল। ঠিক আছে, চলো আমি এটা বাবলটা একটু সরিয়ে দিয়ে দিকে। তো এখানে দেখো সার্কিটটা দেখানো রয়েছে এবং এখানে সার্কিটে টোটাল কারেন্ট চেয়েছে। এখানে তোমরা যদি সার্কিটটা এখানে খেয়াল করো, তোমরা দেখবে যে ব্যাটারির যে ডিরেকশন আমাদের আছে, ব্যাটারির ডিরেকশনের সঙ্গে দেখো এটা রিভার্সে আছে, তাহলে এটার মধ্যে দিয়ে কারেন্ট কোনো যাবে না। এটাও রিভার্সে আছে, তাহলে এর মধ্যে দিয়েও কিন্তু কারেন্ট যাবে না। ঠিক আছে, ব্যাটারির ডিরেকশনের সঙ্গে। তাহলে এখানে ইকুইভ্যালেন্ট যে আমাদের সার্কিটটা হবে, ইকুইভ্যালেন্ট সার্কিটটাতে শুধু দুটো রেজিস্ট্যান্স থাকবে, এই পাথটাও থাকছে না, এই পাথটাও থাকছে না। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ফরওয়ার্ড বায়াসে ডায়োডের রেজিস্ট্যান্স আমরা ধরে নিতে পারি যে 0। তাহলে এখানে দেখো বাকি যে দুটো রেজিস্ট্যান্স আছে 4 এবং 2 ওহমে, তারা প্যারালাল আছে, তাহলে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে? প্যারালাল থাকলে তোমরা জানো গুণফল বাই যোগফল হয়, 4 × 2/4 + 2। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? 4/3 ওহম। তাহলে সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে কত? 4/3 ওহম। এটা হচ্ছে সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আর সার্কিটে ভোল্টেজ কত আছে? 10 ভোল্ট। তাহলে কারেন্ট কত হবে? ওহমস ল, ভোল্টেজ বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বেরিয়েছে 15/2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এখানে কোন দুটো ডায়োড বাদ যাবে রিভার্স বায়াসে আছে বলে, সেটাকে দেখলেই কিন্তু এটা ক্যালকুলেশন করা যাবে খুব সহজে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স শুধু বের করতে হবে। নেক্সট দেখো একদম থিওরি বেসড কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 15 বলেছে ইন এ কনভেক্স লেন্স এ রে অফ লাইট ইমার্জিং ফ্রম দ্য অবজেক্ট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস অফ এ লেন্স আফটার রিফ্র্যাকশন, অপশন দেওয়া আছে 4টে, passes through the second principal focus, appears to diverge from the first principal focus, emerges parallel to the principal axis, passes through 2f, which is the radius of the curvature of the lens. এখন এটা কি বলেছে তোমরা খেয়াল করে দেখো, এটা কিন্তু বলেছে কি কনকেভ লেন্স বলেছে। ঠিক আছে, প্রথম তোমরা খেয়াল করবে যে লেন্স বলেছে না মিরর বলেছে, তারপর খেয়াল করবে কনকেভ না কনভেক্স বলেছে। তাহলে কনকেভ লেন্স বলা আছে। কনকেভ লেন্স কি করে? কনকেভ লেন্স হচ্ছে প্যারালাল লাইট যদি আসে তাকে কি করে দেয়? ডাইভার্জ করে দেয়। আমাদের মনে হয় যে একটা পয়েন্ট থেকে আসছে, অ্যাপিয়ার হচ্ছে, এটা মনে হয়, সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি আমরা ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস। তাহলে ফার্স্ট প্রিন্সিপাল ফোকাস থেকে ওটা ডাইভার্জ হচ্ছে বলে মনে হয় আমাদের। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে কি অপশন 2। থিওরিটিক্যাল কোশ্চেন এটা, আর কোনো কিছু ক্যালকুলেশনের এখানে কোনো ব্যাপারই নেই।
নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দিয়েছে কিন্তু সান্ট থেকে, ঠিক আছে। A galvanometer of resistance 100 ohm gives full scale deflection for a current of 1 milliampere. It is converted into a ammeter of range 0 to 10 ampere. This shunt require is, আচ্ছা এখানে তোমরা দেখো, আমরা জানি গ্যালভানোমিটার থেকে যখন আমরা অ্যামমিটার আমরা বানাই তখন গ্যালভানোমিটারের সঙ্গে প্যারালালে একটা শান্ট আমাদের ইউজ করতে হয়, ঠিক আছে। তো এখানে সেই শান্টটার ভ্যালু আমাদের বলেছে। এবার কত রেঞ্জের অ্যামমিটার বানাচ্ছে, অ্যামমিটারটা বানাচ্ছে 0 থেকে 10 অ্যাম্পিয়ার, তাহলে ম্যাক্সিমাম 10 অ্যাম্পিয়ার কারেন্ট মেন সার্কিট দিয়ে আসবে। মেন সার্কিট দিয়ে কত কারেন্ট আসতে পারে, ম্যাক্সিমাম 10 অ্যাম্পিয়ার কারেন্ট আসতে পারে। কিন্তু গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কত কারেন্ট ম্যাক্সিমাম যেতে পারে, সেটা হচ্ছে কিন্তু 1 মিলি অ্যাম্পিয়ার, এটা ম্যাক্সিমাম যেতে পারে। তাহলে বাকি কারেন্টটা কোথা দিয়ে যাবে, বাকি কারেন্টটা কিন্তু শান্টের ভিতর দিয়ে বাইপাস করবে, ঠিক আছে। তো আমরা এখানে সার্কিটটা আমরা ড্র করেছি। এখন এই সার্কিটটাতে দেখো, যদি মেন কারেন্ট আই হয়, মেন কারেন্ট ধরো আসছিল আই, গ্যালভানোমিটারের কারেন্ট যদি আইজি হয়, তাহলে শান্টের ভেতর দিয়ে কারেন্ট কত হবে, আই মাইনাস আইজি, সিম্পল নর্মাল কেসিএল। তো এবার যদি আমরা এ বি পয়েন্টের মধ্যে, এ পয়েন্ট আর বি পয়েন্ট তাদের মধ্যে যদি ওহমস ল অ্যাপ্লাই করি, এ বি পয়েন্টের মধ্যে যদি ওপরের ব্রাঞ্চ, যদি নিচের ব্রাঞ্চটা দিয়ে আমরা ব্যবহার করি ওহমস ল, তাহলে এ আর বি পয়েন্টের মধ্যে টার্মিনাল ভোল্টেজ, তাহলে ভি ইকুয়ালস টু কি আই আর। এখন শান্টের রেজিস্ট্যান্সকে লিখছি এস, আর শান্টের মধ্যে দিয়ে কারেন্ট হচ্ছে আই মাইনাস আইজি, তাহলে এস ইন্টু আই মাইনাস আইজি ইকুয়ালস টু, এখন ওপরের ব্রাঞ্চে যদি আমরা ওহমস ল অ্যাপ্লাই করি ভি ইকুয়ালস টু আই আর, তাহলে ওপরের ব্রাঞ্চে কি হবে, আইজি ইন্টু জি, তাহলে এস ইন্টু আই মাইনাস আইজি ইকুয়ালস টু কি পেলাম, আইজি ইন্টু জি। এখান থেকে যদি আমরা এস ক্যালকুলেশন করে নিই এখান থেকে, তাহলে এস এর ইকুয়েশন এটা বেরোয়, এস ইকুয়ালস টু আইজি ইন্টু জি বাই আই মাইনাস আইজি। এবার সমস্ত ভ্যালু দেখো অঙ্কে বলা আছে, নিউমেরিক্যালটাতে সব ভ্যালু বলা রয়েছে, তাহলে ভ্যালুগুলো এখানে বসাও, বসিয়ে জাস্ট ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে 0.01 ওহম, ঠিক আছে। তো সঠিক উত্তর তাহলে কি, সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন 4, 0.01 ওহম। এটা কিন্তু খুব সহজই ছিল। নেক্সট দেখো, অ্যাটমিক ফিজিক্স থেকে এসেছে, কোশ্চেন নাম্বার 17 বলা আছে, ইন দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট অফ হাইড্রোজেন অ্যাটম দি এনার্জি অফ ইটস ইলেকট্রন ইজ -3.4 electron volt. The radial distance of the electron from the hydrogen nucleus in the case is approximately বলে চারটে ভ্যালু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। আমরা জানি হাইড্রোজেনের একটা অরবিটের রেডিয়াস আরএন যদি হয়, একটা অরবিটে যে ইলেকট্রন রোটেট করছে সেই অরবিটের রেডিয়াস যদি আরএন হয়, আরএন এর ইকুয়েশন আমরা জানি কি, এটা হয় আরএন এর ইকুয়েশন, আরএন ইকুয়ালস টু হয় 0.53 ইন্টু এন স্কোয়ার। 0.53টাকে বলা হয় কি, বোর অরবিট, ফার্স্ট বোর অরবিট, আর হচ্ছে এটা রেডিয়াস, ঠিক আছে। আর রেডিয়াসটা এন স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হয়, এটা রেডিমেড এই ফর্মুলাটা আমরা জানি যে আর এন ইকুয়ালস টু এন স্কোয়ার ইন্টু 0.53 অ্যাংস্ট্রম। এবার এন এর ভ্যালু কত, মানে কত নম্বর ওটা কক্ষপথ আছে, কত নম্বর অরবিট ওটা আছে সেটা কিন্তু বলা নেই, কিন্তু এনার্জিটা বলা আছে। দেখো এনার্জিটা বলেছে কত, 3.4 ইলেকট্রন ভোল্ট এনার্জি বলা আছে। এবার এনার্জির ইকুয়েশন আমরা জানি কি, এনার্জির ইকুয়েশন হয় এটা, ইএন ইকুয়ালস টু -13.6 বাই এন স্কোয়ার, আর এনার্জি ইএন তার ভ্যালু বলা আছে 13.6। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটা আমরা পাই, এন এর ভ্যালু পাই, এন ইকুয়ালস টু কি √13.6 বাই 3.4, মানে আসছে 2। তার মানে কে অরবিট এল সেলের কথা তাহলে এখানে বলা আছে, এন এর ভ্যালু হচ্ছে 2। এন এর এই ভ্যালুটা যদি আমরা ফার্স্ট ইকুয়েশনটায় বসিয়ে দিই, এই আমাদের এই ফার্স্ট ইকুয়েশনটাতে এন এর ভ্যালু 2 যদি আমরা বসাই, তাহলে আর এন এর ভ্যালু পাবো, আর এন কত বের হচ্ছে 2.12 আংস্ট্রম। 1 আংস্ট্রম মানে আমরা কি জানি, 10⁻⁻10 মিটার, তাহলে অ্যান্সার কি হলো 2.12 ইন্টু 10⁻⁻10 মিটার। সুতরাং অপশন 2 হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। এটিও কিন্তু খুব সহজ, মানে এই অঙ্কগুলো তোমরা করো, বোর্ড এক্সামেও আসে প্রচুর। এরপর চলো আমরা যাই কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 কি বলেছে, গ্র্যাভিটেশন থেকে এসেছে।
বলেছে দি অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান টু রেজ এ মাস এম ফ্রম দি সারফেস অফ আর্থ টু এ হাইট ইকুয়াল টু দি রেডিয়াস অফ আর্থ ক্যাপিটাল আর উইল বি, মানে একটা অবজেক্টকে আর্থের সারফেস থেকে ক্যাপিটাল আর ডিস্টেন্স উপরে তোলা হয়েছে, যে ওয়ার্ক ডানটা হয়েছে সেটা বের করতে বলেছে। দেখো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির এক্সপ্রেশন আমরা জানি তো মাইনাস জি এম এম বাই আর হয়, ঠিক আছে, মাইনাস জি এম এম বাই আর। এখন আর্থ থেকে ক্যাপিটাল আর ডিস্টেন্স তুলতে কত কাজ করতে হবে, পোটেনশিয়াল এনার্জির যে ডিফারেন্স সেই কাজটাই করতে হবে। তাহলে পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্সটা আমরা এখানে বের করবো ফার্স্ট, ঠিক আছে, এখানে ফার্স্ট আমরা করব পোটেনশিয়াল এনার্জির যেটা ডিফারেন্স। তাহলে আর্থ সারফেসের পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এটা, আর আর্থ থেকে ক্যাপিটাল আর হাইটে মানে আর্থের সেন্টার থেকে ডিস্টেন্স হয়ে যাচ্ছে 2r, সেখানে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এটা। তাহলে পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স কি, এদের দুটোর যেটা সাবট্রাকশন হবে, এদের দুটো যেটা বিয়োগ ফল হবে সেটা, তাহলে বিয়োগ করে বেরোচ্ছে এটা, তাহলে এটাই হবে ওয়ার্ক ডান, ঠিক আছে। এইবার অ্যান্সারের সঙ্গে কেন মিলছে না, কারণ অ্যান্সারে স্মল জি দিয়ে অ্যান্সারটা দেওয়া রয়েছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন দিয়ে, তাহলে এখানে রিপ্লেস করতে হবে। আমরা জানি স্মল জি ইকুয়ালস টু জি এম বাই ক্যাপিটাল আর স্কোয়ার, তাহলে এখান থেকে জি এম বাই ক্যাপিটাল আর ইকুয়ালস টু কি স্মল জি ইন্টু আর, সেটাকে আমরা এখানে পুট করে দিচ্ছি আমাদের যে ক্যালকুলেশনটা বেরিয়েছিল তাতে। তাহলে ডেল্টা ইউ অর্থাৎ চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি সেটা কত বেরিয়ে হচ্ছে আমাদের হাফ এম জি আর, তাহলে ওয়ার্ক ডানও এটাই হবে, পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু হচ্ছে ওয়ার্ক ডান এই কেসে, তাহলে ডেল্টা ইউ ইকুয়ালস টু আমাদের কি হলো হাফ এম জি আর। এটাও সহজ ছিল। নেক্সট দেখো এসি থেকে এসেছে, এলসিআর সার্কিট থেকে এসেছে, বলেছে এসি সার্কিট কন্টেন্স এ রেজিস্ট্যান্স অফ 1 কিলো ওহম, তাহলে এখানে আর এর ভ্যালু বলে দেওয়া আছে, এটা বলা আছে আর 1 কিলো ওহম, এ ক্যাপাসিটার অফ 0.1 মাইক্রোফ্যারাড, এখানে সি বলা আছে, অ্যান্ড অ্যান ইন্ডাক্টার অফ 1 মিলি হেনরি, এখানে এল বলা আছে, কানেক্টেড ইন সিরিজ মানে সিরিজ এলসিআর সার্কিট। দি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি অফ দি সার্কিট ইজ অ্যাপ্রক্সিমেটলি, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির ফর্মুলায় বসালেই হয়ে যাবে। আমরা জানি অ্যাঙ্গুলার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ওমেগা, সেটা কি হয় 1/√LC, কিন্তু লিনিয়ার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি 1/2π√LC হয়। তাহলে আমরা ফর্মুলাটা এখানে বসিয়ে দিলাম, এফ ইকুয়ালস টু 1/2π√LC, এল আর সি এর এখানে আমরা ভ্যালু পুট করেছি, আর এর ভ্যালুটা লাগছে না, আরটাকে এমনি মিসগাইড করার জন্য এখানে দিয়েছে। ভ্যালুটা বসালে দেখো ক্যালকুলেশন করে পাচ্ছি 15.9 কিলো হার্জ, তাহলে অপশন 2 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, 15.9 কিলো হার্জ। খুবই সহজ, যতগুলো করলাম একটাও কিন্তু শক্ত না, শুধুমাত্র যেটা ডায়োডের পড়েছিল, ডায়োডের অ্যাক্রসে যেখানে ভোল্টেজ বের করতে দিয়েছিল ওটাই শুধুমাত্র একটুখানি এর মধ্যেই অল্প ঘুরিয়ে দিয়েছিল, বাকি সবই কিন্তু একদম সহজ করেছে। এখানে দেখো কি এসেছে, এখানে ক্যাপাসিটার থেকে দেওয়া আছে, কনসিডার টু আনচার্জ ক্যাপাসিটার্স অফ ইকুয়াল ক্যাপাসিটেন্স 200 পিকোফ্যারাড, one of them is charged by a 100 ভোল্ট সাপ্লাই অ্যান্ড ডিসকানেক্টেড। ঠিক আছে, দুটো ক্যাপাসিটার আছে, একটা ক্যাপাসিটারকে ব্যাটারির সঙ্গে কানেক্ট করে চার্জ করে ডিসকানেক্ট করে দিয়েছে, ডিসকানেক্ট করেছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তার মানে টোটাল চার্জ কি, টোটাল চার্জ হচ্ছে কিন্তু এখানে কনস্ট্যান্ট, ব্যাটারি কানেক্ট নেই, চার্জ বাড়া কমার কোনো চান্স নেই। নাও দিস ক্যাপাসিটার ইজ কানেক্টেড টু দ্য আনচার্জ ক্যাপাসিটার, এখন এই ক্যাপাসিটারটা যেটা চার্জ সেটা একটা আনচার্জের সঙ্গে কানেক্ট করেছে। দি অ্যামাউন্ট অফ ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি লস্ট ইন দ্য প্রসেস ইজ, ক্যাপাসিটারের কানেকশানে এনার্জি লস্ট, তার ফর্মুলা তো আমাদের মুখস্থ, তার ফর্মুলা আমরা জানি, ডেল্টা ই ইকুয়ালস টু হাফ C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 স্কোয়ার, জাস্ট লাইক হাফ CV স্কোয়ার। এটা সবাই মেমোরাইজ করে রাখে, সবাই এটা মুখস্থ করে রাখে। এখন এখানে C1 C2 দুটোর ভ্যালুই বলেছে 200 পিকোফ্যারাড। ঠিক আছে, আমরা এই ফর্মুলাটাতে না C1 ইকুয়ালস টু C2 ইকুয়ালস টু C বসাই এই ফর্মুলাটাতে, কারণ C1 C2 এর ভ্যালু সেম, যদি বসাই তাহলে এই ফর্মুলাটা রিডিউস হয়ে যাবে। এই ফর্মুলাতে দেখো C1 ইকুয়ালস টু C2 বসালে, ঠিক আছে, ওপরে হয়ে যাচ্ছে C স্কোয়ার, নিচে হচ্ছে 2C, কাটাকাটি হচ্ছে, তাহলে 1/4 C হচ্ছে। এবার V2 তো 0, সেকেন্ড ক্যাপাসিটারটাতে কোনো ভোল্টেজ ছিল না, তাহলে V2 0, তো V2 0 বসিয়ে দিয়েছি, তাহলে ফর্মুলাটা রিডিউস হয়ে গেছে, ডেল্টা ই এনার্জি লস্ট হয়ে গেছে 1/2
1/4 সি ভি1 স্কোয়ার। এবার এখানে জাস্ট সব ভ্যালুগুলোকে শুধু বসানো, দেখো এখানে আবার আমরা সব ভ্যালুগুলোকে বসিয়েছি। সি বলে দিয়েছে 200 পিকো ফ্যারাড, পিকো মানে 10⁻12, ভোল্টেজ বলে দিয়েছিল 100, তাহলে এখানে 100 বসিয়েছি, বেরিয়েছে কত 0.5 ইন্টু 10⁻6 জুল, মানে এখানে অপশন 4 কিন্তু হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন 4। ঠিক আছে, তাহলে আজকে আমাদের কিন্তু 20টা প্রশ্ন আমাদের সলভ হলো। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের নিট 2026 ফিজিক্স পেপারের প্রথম 20টা প্রশ্নের কুইক সলিউশন। আর হ্যাঁ, ফিজিক্সের বাকি যে 25টা প্রশ্ন রইল সেগুলোর ডিটেলস সলিউশন আমি এর পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেবো, আমি একদিনের মধ্যেই আমি এটা দিয়ে দেবো। প্রশ্ন আমি যেটা দেখছি, প্রশ্ন কিন্তু এবারে সহজ হয়েছে, মানে খুব সহজ বলবো আমি। আশা করি তোমাদের এক্সাম ভালো হয়েছে এবং সলিউশনগুলোর দেখে তোমাদের অনেক কনফিউশনও দূর হয়েছে। কার কতগুলো প্রশ্ন ঠিক হয়েছে আজকের এক্সামে তা এবং তোমাদের এস্টিমেটেড স্কোর কত ফিজিক্সে তা কিন্তু তোমরা কমেন্টে জানাও। এই প্রশ্নটার যে আমি সলভ করেছি, কোশ্চেন পেপারটা ইংলিশে রয়েছে, যদি তোমাদের কারোর অসুবিধা হয় তাহলে পরে বাংলা কোশ্চেনটা যখন অ্যাভেলেবেল হবে আমার কাছে, তাহলে বাংলা কোশ্চেন নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাতে পারি। তোমরা কমেন্টে জানাবে, যদি তোমাদের অসুবিধা হয় তাহলে কিন্তু পরে আমি বাংলা কোশ্চেন পেপার ধরেও আমি একটা সলিউশন করে দেবো। আর এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তবে তোমরা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর বাকি 25টা প্রশ্নের সলিউশন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা তোমরা প্রেস করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, অল দ্য বেস্ট অ্যান্ড কিপ স্টাডিং। টাটা, গুড নাইট।